দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখুন আমার আশেপাশে শুধু বড়ই আর বড়ই, এবং এরই মধ্যে আমি 4-5টি বড়ই খেয়ে ফেলেছি। বিশ্বাস করুন এই বাগানের বড়ই এত বেশি সুস্বাদু এবং রসালো যে যে কেউ খেতে যদি শুরু করে সে খেতেই থাকবে। তো আজকে দীপ্ত কৃষি টিম কোথায় অবস্থান করছে? দীপ্ত কৃষি টিম আজকে অবস্থান করছে নবগ্রাম ধামরাইতে। আমরা এখানে সাকিব ভাইয়ের বড়ই বাগানে চলে এসেছি। যদিও বলে রাখি একদমই সিজনের শেষ সময়ে চলে এসেছি, এখন বাগানে খুব বেশি বড়ই নেই, তারপরেও আমাদের সাকিব ভাই এই মৌসুমে কেমন কি ব্যবসা করেছেন, তার লাভ ক্ষতি কী হয়েছে, তার সার্বিক বিষয়গুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাই দীপ্ত কৃষির নতুন একটি পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। সঙ্গে আছি আমি নুসরাত জাহান, আমাদের সাথেই থাকুন। দর্শক, শীতের শেষ সময় আমরা চলে এসেছি একটি বড়ই বাগানে, এবং বলা যেতে পারে যে সিজনও একদম শেষের দিকে। দেখছেন আপনারা যে খুব বেশি একটা বড়ই নাই। সাকিব ভাই এরই মধ্যে গাছ কাটাকাটি নিয়ে ব্যস্ত। সাকিব ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আপা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, এই যে যে গাছ কাটাকাটি করছেন, আপনি একটু এদিকে চলে আসেন, আমি একটু দেখতে চাই যে এই গাছটা আপনি এইভাবে কেটে ফেললেন। তো এই গাছগুলো কি সবগুলোই কেটে ফেলবেন? জি, সবগুলো কেটে ফেলবো। আচ্ছা, খুব মানে গুটি গুটি কয়েক জায়গায় শুধুমাত্র আমরা বড়ই দেখলাম। সিজন কি শেষের দিকে? সিজন শেষের দিকে। তারপর আচ্ছা, সাধারণত বড়ের সিজনটা কতদিন ব্যাপী হয়? বড় সিজন সাধারণত ডিসেম্বর থেকে শুরু হয়। কখন থেকে হারভেস্ট করা শুরু করেন? আমরা ডিসেম্বরের মাঝামাঝি থেকে আমরা হারভেস্ট শুরু করছি। যখন হারভেস্ট করলেন তখন কত টাকা করে কেজি বিক্রি করলেন? তখন আমরা বাগান থেকে 120 থেকে 130 টাকা বিক্রি করতে সক্ষম হই আর কি। আপনারা কাদের কাছে বিক্রি করেন? এই বিভিন্ন বাজার থেকে পাইকার আসে বাগান থেকে ওরা নিয়ে যায়। নিজেরা কখনো কি বাজারে নিয়ে যাওয়া হয় বা লোক দিয়ে পাঠানো হয়? হ্যাঁ, আমাদের স্থানীয় বাজারে দেওয়া হয় আর কি। খুব বেশি না, মাঝে মাঝে দেওয়া হয়। কিন্তু এমনিতে আমার বাগানে অন্য বাগানের থেকে বড়ি অনেক সুস্বাদু বেশি, তো এই জন্য দেখা যায় যে তুলনামূলকভাবে আমার একটু চাহিদাটা বেশি থাকে, এই জন্য আইসে নিয়ে যায়। আপনার বাগানের বড়ই সুস্বাদু হওয়ার কারণটা কি? আমার বাগানে সুস্বাদু হওয়ার কারণ হলো আমি শুরুর দিক থেকে একটু প্রাকৃতিকভাবে করার চেষ্টা করি, বিশেষ করে জৈব সারটা ব্যবহার করি। এই জন্যই মনে হয় যে একটু মানে সুস্বাদু আর কি। আর স্বাভাবিকভাবে মানে মাটিরও কিছু গুণাগুণ বৈশিষ্ট্য হয়তো আছে আর কি, এই জন্য। আচ্ছা, বড়ই চারাগুলো যখন আপনারা রোপণ করবেন তার আগে মাটিটাকে কিভাবে প্রস্তুত করেন? মাটিতে প্রথমত তো আমরা চারা রোপণ করার আগে আমরা জমিটাকে ভালোভাবে মানে চাষ দিই, জৈব সার দিয়ে চাষ দেওয়ার পরবর্তীতে আমরা সেচ দিই। সেচ দেওয়ার পরবর্তীতে মাটি যখন জো আসে পজিশন, তারপর আমরা চারাটা লাগিয়ে দিই আর কি। কোন জায়গা থেকে আপনারা চারাগুলো সংগ্রহ করেন? চারা সংগ্রহ করার জন্য বিভিন্ন নার্সারি আছে, হ্যাঁ, সরকারি বিভিন্ন হর্টিকালচার সেন্টার আছে। তারা মূলত যারা চারা উৎপাদনকারী বিভিন্ন নার্সারি প্রতিষ্ঠান আছে, তাদের থেকে ভালো জাত দেখে চারা মূলত নিতে হয় আর কি। আমাদের পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কোন জাতের বড়ই গাছ? আমার এখানে মূলত 3টা জাতের বড়ই গাছ আছে, মিক্সিং। সবচেয়ে বেশি আছে যেটাকে আমরা থাই আপেল কুল বলি বা ভারত সুন্দরী যেটাই বলি না কেন, আর কিছু আছে বল সুন্দরী, কিছু আছে কাশ্মীরি কুল। প্রথম বছর আপনি যখন চারা গাছগুলো রোপণ করলেন আপনার কিরকম কি খরচ হয়েছিল? আমার টোটাল এই 4-5 বিঘাতে খরচ হয়েছিল 3,50,000 টাকার মতো। 3,50,000। প্রথম বছরে কি পরিমাণ লাভ হয়েছিল বা আপনি কত টাকার বিক্রি করতে পেরেছিলেন? প্রথম বছরে আমি ওই সময় বাজারের এটা অনেক ভালো ছিল, আর আমার ওদের মানে প্রাকৃতিক অনেক মানে দুর্যোগে মোকাবেলায় অনেক মানে ছিল আর কি, হ্যাঁ, সহনশীল ছিল, যার জন্য আমি বাজারটা ভালো ছিল। আমি প্রথম বছরে বিক্রি করতে পারছিলাম 10 লাখ টাকার মতো। প্রথম বছরের তুলনায় এবছর আমার খরচের পরিমাণটা একেবারেই কমে আসছে, হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ আমি খরচের মানে নামিয়ে নিয়ে আসছি। এই বছর আমার বিক্রি সেটাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর কি। একটা গাছ আমাদেরকে একটু কেটে দেখাবেন যে কিভাবে ছাঁটাইটা করা হয়? জি, অবশ্যই। আমরা যদি এই গাছটা দেখি, এই গাছটা গোড়ার থেকে এখান থেকে 3 ফিট পরিমাণ রেখে আমরা এখান থেকে কেটে দেবো আর কি। এটারও কি পরিমাপ আছে? হ্যাঁ, এটা ধরেন যে, কারণ যে একটু পরে কাটলে হয় কি, দেখা যায় যে সামনে বর্ষা মাস আসবে, তো বর্ষার সময় যাতে ওই নিচে যাতে পানি না বাজে, এই জন্য একটু উপর থেকে কেটে দিলে তো এটা ভালো হয় আর কি, কুড়িগুলো বের হতে সুবিধা হবে আর কি। আচ্ছা, আমরা এখান থেকে আমরা এটা। তো এই পুরো গাছটা যখন কেটে ফেলবেন তারপরে কি কোনো রকম সার বা কোনো রকম যত্নাদি করতে হয় গাছের? না, এটা কেটে ফেলার পরে এই যে এখানে আমরা একটু ছত্রাকনাশক মানে স্প্রে করে দেব, যাতে ডালটা পচে না যায়। জি। এর পরবর্তীতে আমরা নিচে আমরা জৈব সার দিয়ে দেবো। তো এই মুহূর্তে আর রাসায়নিক সার দরকার নেই, জৈব সার দিয়ে দিলে কুড়ি ভালোভাবে বের হওয়ার পরবর্তীতে তারপর আমরা বাকি সময়টাতে আমরা। আচ্ছা ভাই, এই যে দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় আপনি ছাল তুলে ফেলেছেন গাছের, এই ছালগুলো কেন তুলে ফেলেছেন গাছের নিচে? এখানে দেখলাম একটা প্রযুক্তি, হ্যাঁ, এইটা প্রযুক্তিটা হলো বড়ই প্রাকৃতিকভাবে কালার হওয়ার জন্য।
যাতে বড়িটা একটু বড় হয়, এই ছাল তুলে ফেললে? হ্যাঁ, এটার হলো না যে নিচে আচ্ছা আচ্ছা। খাবারটা যাতে মানে ই না হয়, হ্যাঁ, এই সার্কুলেশন হয়, এই পাতার মাধ্যমে গাছ যে খাবারটা গ্রহণ করে এই খাবারটা যাতে নিচে না যায়, আচ্ছা, আচ্ছা। মাটির যে খাবারটা এই খাবারটা তো উপরে না আসে, এটা করে দিলে বড়ি অটোমেটিকলি প্রায় ন্যাচারাল ভাবেই এটা বড় হয়ে যায়। এই সবগুলো আচ্ছা, এই সবগুলো ডালে কি কেটে ফেলতে হবে? হ্যাঁ জি, সবগুলো ডালে আমরা কেটে ফেলবো। আচ্ছা, তো এই ডাল কাটার সময় বা ছাঁটাই করার সময় তো আপনাদের অনেক লেবারের দরকার হয়, তাই না? আমাদের অনেকগুলো লেবার এখানে কাজ করে। দর্শক দেখুন, এত সুন্দর বড়ই, এবং হয় না যে কালার বা সাইজ, যেগুলো আসলে আমরা কেনার সময় খেয়াল করি যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এই বাগানের প্রত্যেকটি বড়ই দেখলেই আসলে বোঝা যায় যে দেখেই মনে হচ্ছে যে খেতে ভালো হবে। অনেক সুস্বাদু। হ্যাঁ, আমি একটি বড়ই ছিঁড়বো এবং ছিঁড়ে আপনাদেরকে দেখাতে চাই। দেখেন, একদমই শেষ সময়, খুব বেশি বড়ই গাছে নাই, তারপর আমি একটু দেখাবো যে দেখুন কত সুন্দর রং, এবং সাধারণত যাই হোক এখানে ধোয়ার কোনো ব্যবস্থা নাই। তারপর আমি একটু মানে আমি খেয়ে দেখতে চাই যে আসলে বড়িটা কেমন। খুবই রসালো ভাইয়া। জি, অনেক রসালো এবং খুবই রসালো এবং মিষ্টি, খুবই ভালো টেস্ট। ভাইয়া, কতদিনের মধ্যে আবার নতুন ডালপালা গজায়? সাধারণত আপনার 15 থেকে 20 দিনের ভিতরেই হুম। ওর নতুন কুড়ি গজানো শুরু করবে আর কি। আচ্ছা ভাইয়া, এই গাছটা তো কাটা আমরা দেখলাম, তো গাছ কাটার পরে কি কি পরিচর্যা করবেন? পরিচর্যার পরবর্তীতে এখন আমরা এই যে কাটছি, এখানে আমরা একটু ছত্রাকনাশক দিয়ে দেবো অথবা পেস্ট দিয়ে আমরা এখানে একটু লাগিয়ে দিলেই বাস, এখানে পচন আসবে না। আচ্ছা, পচন না আসলে এখান থেকে যে আপনার কুড়ি নিয়ে মানে হবে, নতুন কুশি নতুন গজাবে। ডাল গজাবে। জি, নতুন ডাল গজাবে। আচ্ছা, যেহেতু জমিটা ফাঁকা হয়ে গেছে, সবগুলো ডাল কেটে ফেলার পরে তো বেশ খানিকটা জায়গা ফাঁকা হয়ে যায়, অন্য কোনো সবজি বা স্বল্প সময়ের সবজি কি চাষ হয়? এর পরবর্তীতে আমরা শর্ট ফসলের জন্য আমরা তিল চাষ করতে পারি, আমরা বেগুন চাষ করতে পারি। আপনারা কি করেন? হ্যাঁ, আমি গত বছর বেগুন চাষ করছিলাম। কেমন হয়েছিল ফল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। ফলন ভালো হয়েছিল? ফলন ভালো হয়েছিল। এবারও কি? হ্যাঁ, আমি কাটার পরে এবারও আমি পুরো বাগান পরিকল্পনা আছে যে আমি বেগুনের চারা রোপণ করে দেবো। এটা এই ছোট ট্রাক্টর দিয়ে মিনি টিলার দিয়ে এই মানে করব, চাষ করব। ভাইয়া, এই গাছ কাটাটা তো আমরা দেখলাম, এবার এমন কোনো গাছ দেখানো যাবে যেটাতে এখনো বড়ই আছে? জি জি আপা, আমরা সামনে আমাদের অনেক বাগানে গাছ এবার। চলেন। ভাইয়া, এই গাছগুলোতে তো এখনো অনেক বড়ই আছে। জি আপা, এখনো অনেক বড়ই। একটা গাছ থেকে কি পরিমাণ বড়ি পাওয়া যায়? একটা পরিপূর্ণ গাছ থেকে আপনার 20 থেকে 30 কেজি পর্যন্ত বড়ই পাওয়া যায়। দর্শক, আপনাদেরকে আমি একটু দেখাতে চাই। দেখেন, আমি শুধু একটা ডাল ধরে আছি, এই একটা ডালে কি পরিমাণ বড়ই, এবং এটা কিন্তু সিজনের শেষ সময়। যদি সিজনের শেষের দিকে এই অবস্থা থাকে, তাহলে সিজনের শুরুতে কি পরিমাণ বড়ই ছিল বা একটা গাছে কি পরিমাণ বড়ই ধরে, এটা আপনারা ধারণা করতে পারছেন নিশ্চয়ই। দেখুন, এবং প্রত্যেকটা মানে ডালে বলা যেতে পারে যে একেবারে বড়ই ভরে আছে, এত এত বড়ই সব জায়গায়। দেখুন আপনারা, মানে পাতার থেকে বেশি বড়ই দেখা যাচ্ছে, এবং বড়ইগুলো এত সুন্দর রং, একটু হালকা সবুজ সবুজ রঙের। এগুলো কি এখনো পাকার বাকি আছে? হ্যাঁ, এখনো পাকতেছে, প্লাস মানে হারভেস্ট তো কন্টিনিউ করতেই আছে। মানে এই যে এই বড়ইগুলা আর একটু কি রং গাঢ় হবে? হ্যাঁ, একটু একদম সুন্দর কালার হয়ে আসবে। হলুদ টাইপের হয়? হ্যাঁ, যেহেতু মানে বড়ইগুলা আপনার সবগুলো একসাথে হয় না, হ্যাঁ হ্যাঁ। তো যে মানে ধাপে ধাপে এইগুলা বড়িগুলা বড় হয়। আচ্ছা, যেটা বড় হয়, এটা বড় হলে, এটা পরিপূর্ণ হলে এটা হারভেস্ট করে ফেলে, ছোট থাকলে ওটা আবার বড় হয়ে যায়। এই বড়ইগুলো কি এখন মিষ্টি? হ্যাঁ, এটা অনেক মিষ্টি। হ্যাঁ, এটা একটু এই যে ছায়ার কারণে একটু সবুজ দেখা যাচ্ছে, বাট রোদের ইসের কারণে মানে এটা হয়ে যাবে। আচ্ছা, পরিপূর্ণ হয়ে যাবে। বেশি রোদ পেলে কি রংটা সুন্দর হয়, আরো গাঢ় হয় বেশি? হ্যাঁ, রোদ পেলে হ্যাঁ রংটা আরো বেশি হয়। হ্যাঁ। ভাইয়া, প্রথম বছর যে আপনি বললেন যে আপনি বলেছিলেন যে 10 লক্ষ টাকা আপনি বিক্রি করেছেন, সেই সময় ঠিক আনুমানিক কত মন হয়েছিল বা কি পরিমাণ আপনি পেয়েছিলেন? ওই সময়ে আমাদের যেহেতু প্রথম বছর, আমাদের প্রায় আমরা 200 মনের মতো আমরা। 200 মন? হ্যাঁ। আচ্ছা, এই বছরে এ পর্যন্ত কত মন বড়ই আপনারা পেয়েছেন? এই বছরে এই পর্যন্ত আমরা 100+ মন মানে বিক্রি করছি আর কি। হ্যাঁ, এখন যা আছে আমরা আশাবাদী আরো 20-30 মন হবে আর কি। গত বছরের তুলনায় কি ফলন একটু কম? হ্যাঁ, গত বছরের তুলনায় ফলন একটু কম হয়েছে। কম কেন? কম হওয়ার কারণ যে মানে যখন গাছে ফুল ছিল তখন ওই আপনার বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে বৃষ্টির কারণে অনেকগুলো ফুল ঝরে পড়ে গেছে, এই জন্য একটু কম হয়েছে। আচ্ছা, হ্যাঁ,
ফুল তারপর ধরে ভালো। রাখার জন্য বা শক্তিশালী হওয়ার জন্য কি কোনো রকম আপনারা জৈব সার বা কিছু ব্যবহার করেন? হ্যাঁ, ফুলের সময় ওই সময় কিছু দিতে হয়, মানে গাছের খাবার আছে গাছের তো? খাবার দিতে হয়, হ্যাঁ, যদি আমরা বলি ফ্লোরা টাইপের কিছু একটা দিলে এগুলা মানে থাকে আর কি। আচ্ছা। তারপরে তো প্রাকৃতিক বিষয়ের উপর নাই, তারপরে ভালো মানে আবহাওয়ার উপর অনেক কিছু। আবহাওয়া অনেক কিছু থাকে আর কি। তারপর অন্যান্য আপনার সবজি বা আদার্স অন্যান্য ইসের থেকে কুল চাষটা অনেক ভালো এবং লাভজনক। লাভজনক। হ্যাঁ, হ্যাঁ। তুলনামূলকভাবে খরচ কম হয়। হ্যাঁ, জি, জি। গত বছরের তুলনায় এবছর তো আমরা প্রায় মানে অর্ধেকে নিয়ে আসছি আমরা এবছর খরচ, যেহেতু দ্বিতীয় বছরে। এদিক থেকে আবার আমরা মানে ফলন বিক্রি যাই হোক, মানে আমাদের খরচটা একেবারেই অল্পতে নিয়ে আসতে সক্ষম হয়েছি। গাছের গোড়ায় যখন সার প্রয়োগ করেন কিভাবে করেন? ওইটা আমরা এই যে গাছটা আমরা ওই চতুর্দিকে রিং করে আমরা দিয়ে দিই আর কি। খনন করেন? হ্যাঁ, হ্যাঁ, 2-3 ইঞ্চি মাটি করে ওর ভিতরে দিয়ে রিং করে দেওয়া হয় মাটির আর সাথে কি। মিশিয়ে দেন? মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় আর কি। আচ্ছা। নিয়ে পাতার সেচ দিয়ে দেয়। কি কি আপনি জৈব সারের কথা বলছিলেন, কি হ্যাঁ, কি আমার ধরনের জৈব জি, জি, সার জি। দেন? জৈব সারের বলতে আমরা ভার্মি কম্পোস্ট দিই, টাইকো কম্পোস্ট দিই, হ্যাঁ, এগুলা দিই আমরা দিই, আর সাথে কিছু রাসায়নিক সার আমরা দিয়ে দিই আর কি। জৈব সারগুলো কি নিজেরাই তৈরি করেন হ্যাঁ, নাকি আমার বাইরে নিজস্ব থেকে? না, আমার নিজস্ব জৈব সার উৎপাদনের আমার আছে, ওখান থেকে আমি জৈব সার উৎপাদন করি। কিভাবে উৎপাদন করতে হয় এটা জানলেন কি করে? হ্যাঁ। কোনো ট্রেনিং নিয়েছেন? হ্যাঁ, আমি বগুড়া RDA, হ্যাঁ, পল্লী উন্নয়ন একাডেমি থেকে আমি জৈব সারের উপরে প্রশিক্ষণ নিয়েছি। আচ্ছা, ওইটা নিয়ে কি অন্য কোনো চিন্তা ভাবনা আছে? বড় প্ল্যান্ট করার কোনো ভাবনা আছে? হ্যাঁ, জি, জি। আমার এখন মনে হচ্ছে যে আমার দেখা দেখি পাশাপাশি অনেক জৈব সারের মানে চাহিদা অনেকেই ব্যবহার করতেছে আমার এলাকাতে। তো এখন মনে হচ্ছে যে আমার মানে জৈব সারের আমি একটা প্রজেক্ট করতে পারবো, আমি সেটা সামনে কাজ ধরবো। হ্যাঁ, আমি এখন আপাতত রেডি করতেছি আনুষঙ্গিক সবকিছু বিষয়। আমি হয়তো খুব তাড়াতাড়ি আমার এই কাজটা শেষ, বাগানের কাজ শেষ হয়ে গেলে আমি জৈব সারের কাজ ধরবো। আচ্ছা ভাইয়া, এই বাগানটা তো বেশ বড় একটা জি, জি, বাগান। জি, জি। এরকম আর কয়টা বাগান আছে আপনার? আমার এই বড় বাগান এইটাই, এর পাশাপাশি আমার পেয়ারা বাগান আছে, পেঁপে বাগান আছে, কলা বাগান আছে। হুম। আমার এখানে মানে আমার মোট জমির পরিমাণ হলো আপনার 500%। 500%। জি, জি, জি। এই জমিটা কি পুরোটা আপনার নাকি আপনি না, লিজ আমি লিজ নিয়েছেন? দেওয়া এগুলা, হ্যাঁ, এই লিজ আচ্ছা, লিজ নিলে তো তাহলে আপনার ওখানে বড় একটা অ্যামাউন্ট টাকা হ্যাঁ, একটা দিতে ভাড়া হয়। দিতে হয় আর কি। তো এই যে জমি আর 1 বছর পরে কি আপনি এই গাছগুলো সব কেটে ফেলবেন, তারপরে কি করবেন এই জমিতে? না, 1 বছর না, মানে আমরা হয়তো এই যে হারভেস্ট শেষ হয়ে গেলে আমরা ডালগুলা ছেড়ে দিলাম, আমরা যেটা বলতেছিলাম। তো এর পরবর্তীতে আমি জমিটাতে হাল দেবো। হ্যাঁ, আচ্ছা। ছোট মিনিটেলে হাল দিয়ে আমি এর ভিতরে আমি সবজি বা বেগুন, হ্যাঁ, না মানে হচ্ছে যে একটা গাছে কতদিন পর্যন্ত ফল দেয় একটা গাছ, কত বছর পর্যন্ত? একটা গাছে নরমালি আপনার বড়ি গাছ তো এখানে 3 থেকে 5 বছর পর্যন্ত ইজিলি ফল নেওয়া যায় আর কি। তারপরে কি এই গাছগুলো আপনারা উপরে ফেলবেন? হ্যাঁ, তারপর উপরে ফেলে আবার নতুন করে রোপণ করলে এটা ভালো হয় আর কি। নতুন চারা রোপণ নতুন চারা করবেন? রোপণ করে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার তো আরো অনেকগুলো বাগান জি, আছে, জি, আরো জি। গাছপালা আছে, জি, জি। সেগুলো আমরা একটু ঘুরে দেখি, হ্যাঁ, চলেন। জি, জি। ভাইয়া, আমাদের পেছনে যে বাগানটি দেখতে পাচ্ছি, এই বাগানে কতগুলো গাছ আছে? এখানে আমাদের গাছের সংখ্যা আছে 900-র মতো। 900-র মতো। আচ্ছা, এরকম কি কোনো পরিমাপ আছে যে আমি এতটুকু জমিতে এই কয়টি চারা রোপণ করতে পারবো? তো পরিমাপ হলো আমরা এখানে যেটা করছি 1% জমির ভিতরে আমরা 8টা চারা লাগাইছি। চারা যদি ঘন লাগানো হয় তাহলে কি কি অসুবিধা রয়েছে? চারা ঘন লাগালে সেক্ষেত্রে আপনার ছত্রাকের আক্রমণটা বেশি হয়, হ্যাঁ, এবং মানে ফল হারভেস্ট মানে দেরি হবে, পাকতে ফল মানেই হবে। আর যদি একটু মানে পাতলা লাগানো হয় সেক্ষেত্রে রোদটা ভালো পাবে, ফলটা দ্রুত মানে বড় হবে এবং মানে করা যাবে। আর কৃষি পণ্যে তো আমরা যেটা বুঝি, যত আগাম করতে পারি সেক্ষেত্রে বাজারটা ভালো থাকে। ভাইয়া, একটু শুরুর গল্পে আসতে চাই, আপনার কেন মনে হলো যে আমি একজন উদ্যোক্তা হব বা বাগান করা যেতে পারে? আসলে আমাদের যে দেশের যে সমস্যা বেকারত্ব, হ্যাঁ, বৈশ্বিক যে সমস্যাটা, হ্যাঁ, এখান থেকে আমি যখন অনার্সে পড়াশোনা করি তখন থেকে মূলত চিন্তা ভাবনা করতেছি যে আসলে নিজে কি করা যায়। হ্যাঁ, সেই চিন্তা ভাবনা থেকে আমি প্রথমে হলো যুব উন্নয়ন অধিদপ্তরে এন্টারপ্রেনার ডেভেলপমেন্টের উপরে প্রশিক্ষণ নিই। তো সেখান থেকে প্রশিক্ষণের পরবর্তীতে মনে হলো যে না, নিজে কিছু করা দরকার। তো একটা পর্যায়ে এসে মনে হলো যে আমাদের ধামরাই যেহেতু ইন্ডাস্ট্রিয়াল জোন, ধামরাই সাভার শিল্প এলাকা, তো এখানে তো খাবারের একটা ভালো ব্যাপক চাহিদা থাকে। তো সেই চিন্তা ভাবনা থেকে মূলত আমি চিন্তা ভাবনা করলাম যে আমি এমন কিছু করব যেটা মানুষের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয়। সেখান থেকে মূলত আমরা এগ্রিকালচার টাকে বেছে নেই। হ্যাঁ, আমি তখন থেকেই মানে ভাবতে শুরু করি। প্রথমে কৃষি পণ্য প্রসেসিংয়ের দিকে চিন্তা ভাবনা করছিলাম, পরে দেখলাম যে না, এটা অনেকটা মানে ব্যয়বহুল হয়ে যায়। তো এই জন্য যেহেতু নতুন অবস্থায় শুরু করতেছি এবং আধুনিক যন্ত্রপাতিরও বোধহয় দরকার হয়, হ্যাঁ, পুঁজিরও একটা ব্যাপার স্যাপার থাকে। এই জন্য চিন্তা ভাবনা করতেছি যে সহজ মানে অল্পতেই মানে একটু মানে বড় পরিসরে কি করা যায়।
পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে না ফল বাগানটা একটু বেস্ট হয়, পরে আস্তে আস্তে আমরা এই ফুড প্রসেসিং এর দিকে চলে যাব। এটা হলো আমাদের প্ল্যানিং। প্রথম অবস্থায় কতগুলো চারা নিয়ে শুরু করেছিলেন? আমি 1000 চারা রোপণ করছিলাম, সেখান থেকে আমার 100-র মতো চারা মারা গেছিল, এখন 900-র মতো আছে আর কি। আচ্ছা, বড়ই বাগানে সাধারণত কি ধরনের সমস্যা হয়, মানে বড়ই গাছগুলোতে কি ধরনের রোগ হয় বা ফলগুলোতে কি ধরনের সমস্যাগুলো হয়? আচ্ছা, বড়ির ক্ষেত্রে বা যে কোনো ফলের ক্ষেত্রে যদি আমরা ধরি, সেক্ষেত্রে প্রধান যে সমস্যা সেটা হলো মাকড়। হ্যাঁ, মাকড়ে হলো আক্রমণ করে। এটার জন্য আপনার প্রাকৃতিকভাবেও বালিনাশক দিতে পারি, নিম পাতা, মেহগনি, আদার্স, সেটা দিতে পারি। সেক্ষেত্রে আমরা রাসায়নিক মানে কীটনাশকও দিতে পারি, হ্যাঁ, মাকড়নাশক একটা এবং আর বড়ই হওয়ার পরে ফুল মানে গুটি সেট হওয়ার পরে সেটা হলো ফল ছিদ্রকারী একটা পোকা আক্রমণ করে। সেক্ষেত্রে যদি আমরা ন্যাচারালি এটা প্রতিকার করতে যাই, যে আমরা বাংলাদেশে অনেক কোম্পানি এখন করতেছে ফুরামান ফাদ নামে একটা করতেছে, যাতে ওই মাছি পোকা দমন করা যায়। আর সেক্ষেত্রে তো যদি আমরা না করি, আমরা কীটনাশক ব্যবহার করতে পারি, দুইটাভাবেই করতে পারি। এই দুইটাই সমস্যা, তাছাড়া আর কোনো নরমাল সাধারণ সমস্যা নাই। ভাইয়া, বিভিন্ন মাধ্যমে আমরা শুনি যে কেউ কেউ ফল বিক্রি করে লাখপতি হচ্ছে, আবার কেউ কেউ ফল বিক্রি করে কোটিপতিও হয়ে যাচ্ছে। তো আপনি একজন উদ্যোক্তা এবং বেশ পরপর 2টি বছর আপনি ভালো লাভ করছেন। আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের কথাগুলো শুধুমাত্র কি প্রচারণা, নাকি আসলে এটার কোনো ভিত্তি রয়েছে? যে আসলে বিষয়টা হলো যে আমাদের যখন উদ্যোক্তা হই, আমাদের প্রথম একটা টার্গেট থাকে যে আমাদের কিছু একটা করতে হবে। হ্যাঁ, আমাদের নিজেদের যে সমস্যাটা, হ্যাঁ, বেকার সমস্যাটা, আমার নিজের কর্মসংস্থান নিজে করা। উদ্যোক্তার মানেই হলো নিজের কর্মসংস্থান নিজে করা। পাশাপাশি আমার মাধ্যমে বেশ কিছু মানে লোকের কর্মসংস্থান এখানে হয়েছে। তো সেই জায়গা থেকে কিছু একটা যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে তো আমরা এখানে আমাদের ভালো একটা ইনভেস্ট করতে হয়, আউটপুট রিটার্ন নিয়ে আসতে হয়। তো তুলনামূলকভাবে আমরা যদি সঠিক পরিচর্যা করতে পারি, তো কৃষি সেক্টরটা এমন একটা সেক্টর, যদি আমাদের সবজির ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে অনেকটা রিস্ক থাকে, হাই রিস্ক থাকে। আর ফলের ক্ষেত্রে রিস্কটা একটু কম থাকে তুলনামূলক। দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ এটা সেটা হইলে সেক্ষেত্রে একটু মানে ওইটার তুলনায় কম আছে। এই কমটার কারণে দেখা যাচ্ছে যে এখানে দিন শেষে আর বাংলাদেশের মানুষ যদি আমি দেখি, আমার 2 ইয়ার্সের অভিজ্ঞতা থেকে যদি দেখি, অত্যন্ত ফলপ্রিয়। যে কোনো ফলই বাজারে আসুক না কেন, তারা এটা সত্যি স্বাচ্ছন্দ্য বোধ মানে গ্রহণ করে এবং খাইতে খুব মানে ভালোবাসে, দেশি ফল খেতে ভালোবাসে, রাইট। সেই তুলনায় স্বাভাবিকভাবে তারা একটু বাজার মূল্যটা যারা আগাম বিক্রি করতে পারে, তারা ভালো পায়। তো একেবারেই যদি মানে অস্বাভাবিকভাবে কেউ যদি মানে মিডিয়া প্রচারণা বা বলে থাকে, সেটা সঠিক নেই, হয়তো বলে থাকে, কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য কৃষির অন্যান্য ইসের থেকে মানে এই ফলটা লাভজনক। আপনাকে দেখে কি কেউ নতুনভাবে উদ্বুদ্ধ হয়েছে বা উদ্যোক্তা হওয়ার কথা চিন্তা করেছেন? হ্যাঁ, আমার তো আলহামদুলিল্লাহ এখানে করার পর থেকে অনেক মানুষ আসতেছে, পরামর্শ নিতেছে, অনেকে চারার কথা বলতেছে, হ্যাঁ, উদ্বুদ্ধ হয়েছে। আমার পাশে এই যে মানে একটা ছেলে, সে বাগান করছে। বড়ই বাগান ছাড়া আপনার অন্য কোনো ফলের বাগান কি রয়েছে? জি, বড়ই বাগানের পাশাপাশি আমি আরো বেশ কয়েকটা ফলের বাগান করছি, সেক্ষেত্রে পেয়ারা, পেঁপে, কলা। সেগুলোতে কেমন লাভ হচ্ছে? আমি বড়ই বাগান থেকে যেহেতু শুরু করছি, ওইটা আমি এই বছর করছি, এখনো মানে মানে উঠন্ত পর্যায়ে আর কি। ওইটা আমি আগামী বছর আমি ওইটার আউটপুট পাবো আর কি, হারভেস্ট করতে পারবো আর কি। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? আচ্ছা, আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে আমার এই ফল বাগানগুলোকে আরো বৃদ্ধি করা, এবং আমার আরেকটা পরিকল্পনা হলো সেটা হলো আমি কৃষি পণ্যকে প্রসেসিং করে এগুলা রপ্তানি করার একটা পরিকল্পনা আমার আছে আর কি। বাহ, ভীষণ ভালো চিন্তা, এবং আমাদের পক্ষ থেকে শুভকামনা সবসময়। কারণ প্রসেস ফুডটা আমরা যেটা দেখি যে আন্তর্জাতিক বাজারে বেশ চাহিদা রয়েছে, এবং বিশ্বের অন্যান্য অনেক দেশই প্রসেস ফুড রপ্তানি করে বেশ ভালো লাভবান হচ্ছে, এবং অনেকের অর্থকরী ফসলই প্রসেস ফুড। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। থ্যাংক ইউ আপা। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রিয় দর্শক, একজন সফল বাগানের গল্প আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছে। দেখলেন তো আমাদের সাকিব ভাই কত অল্প পুঁজি বিনিয়োগ করে তিনি কত বেশি লাভবান হয়েছেন, এবং এরকম বড়ই বাগান করলে প্রথম বছর, দ্বিতীয় বছর বা তৃতীয় বছর, প্রত্যেকটি বছর কিন্তু লাভবান হওয়া যাচ্ছে, এবং খুবই সামান্য কিছু খরচ রয়েছে, এবং লেবারের কথাও যদি আমরা বলি খুবই সামান্য।
তো যে কেউ যারা বেকার রয়েছেন, কিছু করতে চাচ্ছেন, তারা কিন্তু এই ধরনের ফল বাগানগুলো করার চিন্তা করতে পারেন। আজকের মতো দীপ্ত কৃষির এই পর্ব থেকে আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আবারও দেখা হবে কোনো কৃষক ভাই বা খামারির গল্প নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।